একাত্তর সংযোগে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সামিয়া জামান। আজ আমার সঙ্গে আছেন শমশের মবিন চৌধুরী বীর বিক্রম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার বাড়িতে এসে আপনার সঙ্গে কথা বলছি। গত দুদিন ধরে তো আপনাকে নিয়ে আলোচনা চলছে পুরো শহরে এবং দেশে, বিদেশেও বোধহয়। আমার জানা নেই, শহরের দেশের খবর আমি জানি, বিদেশের খবর জানি। আপনি মুক্তিযোদ্ধা, আমলা, রাষ্ট্রদূত, পররাষ্ট্র সচিব ছিলেন এবং সর্বশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান। আপনি পদত্যাগপত্র দিয়েছেন দলের কাছে, সেই পদত্যাগপত্র কি গৃহীত হয়েছে এখন? আমি যেটা দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিকটে লিখে যে চিঠিটা আমি দিয়েছি, মানে বরাবরের যে চিঠিটা আমি দিয়েছি, সেটা আমি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করেছি গত বুধবার সন্ধ্যায় ওনার বাসায় গিয়ে। এবং একই সাথে ওনাকে লিখিতভাবে, মহাসচিবকে লিখিতভাবে আমি সবিনয় অনুরোধ জানিয়েছি যে উনি আমার এই পত্রটি যেন চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন, যেটা ওনার করার কথা। এবং এই পদত্যাগ পত্র থেকে বড় কথা আমি সেখানে কিন্তু উল্লেখ করেছি যে আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি স্বাস্থ্যগত কারণে। এই বিষয়টা আসছি, তবে চেয়ারপারসন এই মুহূর্তে দেশে নেই এবং তিনি কবে দেশে ফিরবেন সে সম্পর্কেও সঠিক তথ্য আমাদের কাছে জানা নেই। এরকম একটি সময়ে আপনি আপনার পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন, কারণ আপনি তো অপেক্ষা করতে পারতেন চেয়ারপারসনের ফেরার জন্য। আমি ব্যক্তিগতভাবে হয়তো অপেক্ষা করতে পারতাম, কিন্তু আমার শারীরিক অসুস্থতা তো অপেক্ষা করতে পারতো না। আমি প্রায়শই ডাক্তারকে যেতে হচ্ছে। সম্প্রতিকালে যেটা আরও যে অসুস্থতা ঘনীভূত হয়েছে, আমার বাঁ চোখটা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে এবং ডাক্তাররা বলছে আপনি কোনো স্ট্রেস নেবেন না, কোনো ধরনের শারীরিক ঝুঁকি নেবেন না, সম্পূর্ণ রেস্টে থাকবেন। এবং সেই কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার যদি একদমই অবসরে চলে যেতে হয়, এই সময়টাই আমার জন্য সময়। আপনি দুটো ব্যাপার আছে, একটা হলো বিএনপির পদ থেকে বা দায়িত্ব থেকে বা রাজনীতি থেকে সরে আসার, আর একটি হলো রাজনীতি থেকে অবসর নেওয়া। আপনার দুটো কথাই খেয়াল করলাম। তবে আপনি স্বাস্থ্যের কথা বলছেন, নিশ্চয়ই স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনি এর আগে আহতও হয়েছেন সেই অনেক আগে যুদ্ধের সময়। আপনি যখন 22শে মে কারাগার থেকে মুক্তি পেলেন, সর্বশেষ যে মামলায় আপনি ছিলেন কারাগারে, তারপর থেকেই কিন্তু আমরা আপনাকে রাজনীতিতে, বিএনপি রাজনীতিতে সক্রিয় দেখছি না। তো আপনার এই স্বাস্থ্যগত কারণে আপনি অবসর নেওয়ার যে সিদ্ধান্ত এখন নিলেন, এই সিদ্ধান্ত কি আপনি কারাগারে থাকার সময়ই নিয়েছিলেন? কারণ আপনি বেরিয়ে এসে তো আপনাকে আমরা দেখিনি। আমি কারাগার থেকে বেরিয়ে যখন আসি তখন আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি অনেক দিন ঘর থেকে বেরোতে পারিনি এবং আমার ভার্টিগো হতো, মাথা ঘুরতো, প্রায় বমি হতো। এবং আমি কিন্তু আমার বাবা মার কবর জিয়ারত করতেও যেতে পারিনি, আমার এরকমই শারীরিক অবস্থা ছিল। এবং আমার আত্মীয় স্বজন, ভাই বোন, আমার এক ভাই বেঁচে আছেন আর এক বোন আছেন, ওনারাই এসছেন দেখা করতে, আমার যাওয়ার সুযোগ হয় না কোথাও। তো সেই অবস্থা আমি কোথাও যাচ্ছিলাম না। আপনাকে ধন্যবাদ, আপনি এত ডিটেইলে আমাদেরকে, আপনার এগুলো খুবই ব্যক্তিগত তথ্য, আমাদের সব কিছু জানার অধিকার আছে কিনা তাও জানি না। তবে আমাদের যা হয় আর কি, স্বাস্থ্যগত কারণে বা পারিবারিক কারণে কোনো জায়গা থেকে পদত্যাগ বা অবসর, এগুলো তো একটা দীর্ঘ ইতিহাস আছে। আপনি তো বিউরোক্রেসিতে ছিলেন, সবই জানেন, এবং প্রায়ই আমরা দেখি যে তার আসলে অর্থটা অন্যরকম। দলের রাজনীতির সাথে আপনার অবস্থানের একটা বিভেদ হয়ে গেছিল, সেরকমও তো শোনা গেছে। বিশেষ করে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, যিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন, তার সঙ্গে আপনার অবস্থানের একটা দূরত্ব, এটাও তো শোনা যায়। দেখেন, রাজনীতিতে এবং সার্বিকভাবে সমাজে স্পেকুলেশন যেটাকে বলা হয়, এটা সারাক্ষণই থাকে। এটা বিদ্যমান একটি সংস্কৃতি, আমাদের বাংলাদেশেও আছে, বিদেশেও আছে। তো বিভিন্ন ধরনের ব্যাখ্যা, বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ, বিভিন্ন ধরনের বিশ্লেষণ সকলেই করতে পারেন। আমার বিষয়টা হচ্ছে যে আমি রাজনীতির থেকে সরে দাঁড়িয়েছি এবং নীতিগতভাবে, নৈতিক কারণে রাজনীতিতে যখন সরে দাঁড়িয়েছি, তো অবশ্যই যেহেতু দলের সাথে আমার সম্পর্ক ছিল একটি দলের সাথে, সেখান থেকে সরে দাঁড়াটাও আমি মনে করি এখানে রাজনীতি বলতে কি আপনি একদম সার্বিকভাবে পুরো দেশের রাজনীতি বলছেন? কারণ আপনার অভিজ্ঞতা বা আপনার কর্মকাণ্ড তো বিএনপির রাজনীতি নিয়ে, তো বিএনপির রাজনীতি নিয়ে এই মুহূর্তে আপনার তাহলে পর্যবেক্ষণ কি, যে এই রাজনীতি করা যায় না বা ভুল রাজনীতি? আমি বিএনপির একটা দলের রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি যেটা কালকেও
গণমাধ্যমে বলেছি যে বাংলাদেশে কিন্তু রাজনীতির একটা বিরাট অবক্ষয় ঘটেছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, এবং বাংলাদেশের মানুষ কিন্তু হতাশা। আমি একটা কথা কালকে বলেছিলাম যে এই যে সমস্ত বিভক্ত একটি সমাজ আমাদের বর্তমানে, এটা সকলেই জানে, সকলেই উপলব্ধি করছে, এটা দেশের জন্য কাম্য নয়। এবং আজকে একটা পত্রিকায় একটা ওপিনিয়ন পোল দেখলাম, জনমতের একটা জরিপ দেখলাম, সেখানে দেখলাম এখন পর্যন্ত যেসব উত্তর এসছে শতভাগ কিন্তু আমার এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন যে এই বিভক্তি সমাজ বাংলাদেশের জন্য কাম্য নয়। এই বিভক্তি থেকে উত্তরণের জন্য বা আপনি কি মনে করেন এমন কোনো বিষয় কি আছে বাংলাদেশের অতীতে বা ভবিষ্যতে যেটি আসলে বাংলাদেশের মানুষকে এক করতে পারে? আমার অবসর গ্রহণের সিদ্ধান্তের যে পত্রটি আমি বিএনপি চেয়ারপারসনের কাছে দিয়েছি, সেটিও আজকের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। যে শেষ পর্যায়ে যে কথা আমি লিখেছি যে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার শারীরিক অবস্থা সাপেক্ষে মুক্তিযোদ্ধার মূল্যবোধকে, আমি মূল্যবোধ কথাটা ব্যবহার করেছি, মূল্যবোধকে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রয়াস আমার সবসময়ই থাকবে। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধটাই কিন্তু আমাদের জাতির ভিত্তি। সেখানে গণতন্ত্র, সুশাসন। নতুন কোন দল আপনার আছে বলে মনে করছেন? কারণ আওয়ামী লীগ তো দাবি করছে তারাই মুক্তিযুদ্ধের চেতনার মূল দাবিদার, বা সেটিই তাদের রাজনীতির মূল মন্ত্র। তাহলে আপনি আবার মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝাচ্ছেন? ওদের দাবি হতে পারে, ওদের দাবি হতে পারে, এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ এই শব্দটি, কিন্তু ওরা কিন্তু যে ওখানেই রয়ে গেছে সেটা কিন্তু সত্যি নয়, সেটা প্রমাণিত হয়েছে যে সেটাও সত্যি নয়। আমার কথা হচ্ছে নতুন কোনো দলের প্রয়োজন নেই। আমি কোনো বিশ্বাস করি নতুন কোনো নতুন দল টেকেও না, হয়ও না। দুটি বড় রাজনৈতিক শক্তি আছে, এরা মতৈক্যে না আসার কোনো কারণ আমি দেখি না। এই বিষয় মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিষয় সার্বিক দেশে কি ধরনের সংস্কৃতি থাকবে, রাজনীতি কি ধরনের হবে, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কিভাবে মেটানো যেতে পারে, গঠনমূলক রাজনীতি কিভাবে করা যেতে পারে, নিপীড়ন নির্যাতনের রাজনীতি বেরিয়ে আসা কি জন্য কি করা যেতে পারে, একই সাথে সহিংসতার রাজনীতিতে কিভাবে বেরিয়ে আসা যেতে পারে, এই দুইটি বড় দলই কিন্তু এই বিষয়ে একটা সমঝোতায় আসতে পারে, না আসার কোনো কারণ নেই। আপনি বিশেষ করে বললেন যে আপনি বিএনপির রাজনীতি করেছেন, সেই বিষয়ে আপনার বলা সহজ, কারণ এখানে আপনি দুটো দলের কথাই বলছেন। বিএনপিতে বর্তমান যে রাজনৈতিক নেতৃত্ব, যার অংশ আমি এখনো ধরে নিচ্ছি আপনাকে আপনার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে পর্যন্ত, সেখানে কি এই বিষয়ে কোনো ইচ্ছা বা সদিচ্ছা বা চেষ্টা আপনি তাহলে দেখেননি, আপনি পাননি, মানে ঐক্য? আমি এখনো দেখিনি, তবে এটা হবে না সেটাও বলা সম্ভব না। বিএনপিতে অনেক ত্যাগী, অনেক নিবেদিত কর্মী রয়েছেন, দেশপ্রেমিক কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, তারা নিশ্চয়ই এই ধরনের এই বিষয়টি উপলব্ধি করবেন এবং যাতে সকলের সাথে মিলেমিশে কাজ করা যায়। আপনার সবচেয়ে বড় দৃষ্টান্ত যেটা আমরা দেখছি আমাদের অঞ্চলেই, শ্রীলঙ্কার ক্ষেত্রে। শ্রীলঙ্কায় কিন্তু দুটো মূল দল, শ্রীলঙ্কার ফ্রিডম পার্টি এবং ইউনাইটেড ন্যাশনালস পার্টি। আমি দীর্ঘদিন শ্রীলঙ্কায় রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলাম 1991 থেকে 95 সাল, এবং দেশটি কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছিল। বিভিন্ন দেশ থেকে আমাদের শেখার নিশ্চয়ই অনেক কিছু আছে, কিন্তু আমাদের এখানে যদি আমরা ফিরে আসি, সেটা হলো যে এই আপনি মুক্তিযুদ্ধের মূল্যবোধের কথা বললেন, আপনি ত্যাগী নেতাদের কথা বললেন, সাম্প্রতিককালে কিন্তু আমরা বিএনপির আপনার মতো সিনিয়র নেতাদের অনেকের নাম শুনি অনেক সময়, যে আরও একটি, আপনি দল বলছেন সফল হবেন না, কিন্তু কোনো একটি প্ল্যাটফর্ম, এবং সেখানে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, জাতীয়তাবাদ, এবং এভাবেও বলা যেতে পারে যে আওয়ামী লীগকে যদি আপনি সেন্টার লেফট দল বলেন ট্র্যাডিশনালি, তাহলে সেন্টার রাইটে একটা জায়গা আছে যারা আওয়ামী লীগের রাজনীতি করবে না, কিন্তু তারা একটা দেশের জন্য ভালো হতে পারে, এরকম একটি দল চায়। আপনি কি সেরকম কিছু দেখছেন ভবিষ্যতে? কারণ আপনার মতো অনেকেই যদি প্রচলিত রাজনৈতিক দল, আমি তেমন কিছু দেখছি না, আমি তেমন কিছু দৃশ্যমান কিছু দেখছি না, এবং আমি এখনো মনে করি যে মূল দলগুলোর ভিতর থেকেই কিন্তু একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা সম্ভব। ইতিহাস রয়েছে দুটো দলের, দীর্ঘ ইতিহাস রয়েছে, দুটো দলই রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছে। বাংলাদেশের একের পর এক মহিলা প্রধানমন্ত্রী এই দুটি দলই কিন্তু বাংলাদেশকে উপহার দিয়েছে। তো আমি মনে করি যে এই দুইটি দলের মধ্যেই একটি জায়গায় আসার কথা। আমি যদি শারীরিকভাবে অপারগ হই এবং সেখানে যদি আমি এক জায়গায় বসে থাকি, আমি মাঠেও থাকবো না, কাজও করব না, পথ থেকেও সরে দাঁড়াবো না, এটা কিন্তু অনৈতিক একটি অবস্থা।
আপনি আরো একটু সুস্থ বোধ যদি করেন, এবং যেটা আমরা সবাই আশা করব, তাহলে কি আপনি বললেন যে আপনি মুক্তিযুদ্ধের মূল্যবোধ ভিত্তিক একটা অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে আগ্রহী। আপনি কি ভূমিকায় নিজেকে কল্পনা করছেন, কিভাবে দেশের জন্য? আমি সেই ধরনের পরিকল্পনা এখনো আমার কিছু কিন্তু নেই, কারণ আমি মনে করি যে আমার শরীরটি হচ্ছে প্রাধান্য। সেটাকে সামনে রেখে আমাকে আগামী দিন, আগামী মাস, আগামী বছরগুলোকে আমাকে সেইভাবে চলতে হবে। এবং যদি কোনো পরামর্শ কাউকে দেওয়ার থাকে, বন্ধুবান্ধবকে বা রাজনীতিতে জড়িত আছেন, সেটা যদি আমার সেই সুযোগ হয় অবশ্যই আমি দিব। আমি মনে করি যে আমার করার কিছু নেই, অন্যরাই সে করবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি সরে দাঁড়ালাম যেহেতু, এবং আমার সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত, আমি এখানে এই অবস্থানেই থাকবো, সেখানে নতুন কেউ আসবে, অবশ্যই নতুন কেউ আসবে, এবং নতুনত্বের কিন্তু জায়গা করে দেওয়াটা রাজনৈতিক, মানে অন্যতম রাজনৈতিকের কিন্তু একটা সংস্কৃতি বাংলাদেশে গড়ে ওঠা উচিত বলে আমি মনে করি। বিদেশে সব দেশেই হয়, নতুন নতুন রাজনীতিবিদরা সামনে আসে। না, বিএনপি এবং অন্যান্য যেসব দল আছে সেখানে আমরা নতুন নেতাদের উঠে আসতে দেখছি না তা নয়। আপনি পরামর্শের কথা বললেন যে পরামর্শকের ভূমিকায় আপনি থাকতে পারেন, মানে কোনো অফিসিয়ালি না হোক হয়তোবা। আপনি বিএনপিতে তো যোগই দিয়েছিলেন পররাষ্ট্র বিষয়ক পরামর্শক হিসেবে। আপনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে অবস্থান, আপনার কার্যক্রম শেষ করার পর সেটি নিয়ে আমার একটু প্রশ্ন আছে, তার সময়কালটা নিয়ে। তো এই যে আপনি বিএনপিতে তুলনামূলকভাবে স্বল্প মেয়াদী সময়, 7 বছর আপনি রাজনীতি, মানে সরাসরি রাজনীতি করেছেন, এই অল্প সময়ের মধ্যে আপনার দ্রুত উত্থান, আপনি দলের চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান দুজনেরই ঘনিষ্ঠ লোক ছিলেন। আপনার কথা তারা অনেক ক্ষেত্রে শুনেছেন, জেনেছেন, এবং মিডিয়াতে যেসব খবর আসে আপনার সাথে তারেক রহমানের টেলিফোন কনভারসেশন আমরা শুনেছি। আপনি সুস্থ রাজনীতির কথা বললেন, সেই টেলিফোনেও যেই আলাপের কথা আমরা শুনেছি, জেনেছি, সেখানে দেখেছি তখন যেই ধরনের সহিংস রাজনীতি হচ্ছিল বিএনপির পক্ষ থেকেই বলবো, বা বিএনপির ডাকা কার্যক্রমের সময়, সেটাতেও আপনার ভূমিকার কথা কিছু জানা গেছে। তারপর আবার বিদেশের সাথে বিএনপির সম্পর্ক তারাঙ্ক আসলো। আপনি তো অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত আপনাকে আস্থাভাজন একটা জায়গায় গিয়েছিলেন। তাহলে আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন রাজনীতিতে, আপনার নেতাদের আপনি সে বিষয়টি তাহলে কনভিন্স করতে পারলেন না, এই কারণেই আপনি সরে আসলেন? কনভিন্স করতে পারলাম কি পারলাম না সেটা তো ধরেন আপনারা নিজেই দেখেছেন কি হয়েছে, সে ব্যাপারে আমি কোনো বক্তব্য আমি এই মুহূর্তে দিব না। আমি যেটা মনে করি যে একটা সহিষ্ণুতা স্বরূপ রাজনীতি বাংলাদেশে গড়ার সুযোগ রয়েছে এবং দরকার রয়েছে। তো সেখানে আমি বিশ্বাস করি যে আগামীতে এই ধরনের রাজনীতি বাংলাদেশে অবশ্যই আসবে, কারণ বাংলাদেশের জনগণের স্বার্থে যে রাজনীতি সেটাই বাংলাদেশের সঠিক রাজনীতি। আপনি বাংলাদেশে কিন্তু জনগণের মধ্যে একটি হতাশা বিরাজ করছে বর্তমানে, একদিকে সহিংসতার রাজনীতি, আরেকদিকে নিপীড়ন নির্যাতনের রাজনীতি। বাংলাদেশের মানুষ সুশাসন দেখতে চায়। নিপীড়ন নির্যাতন মানে সরকারের পক্ষ থেকে? অবশ্যই, অবশ্যই। একাত্তর সংযোগে একটি বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। দেখছেন একাত্তর সংযোগ, কথা বলছি শামশের মোবিন চৌধুরীর সঙ্গে। এই মুহূর্তে সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে। আপনি সরকারের পক্ষ থেকে নিপীড়ন নির্যাতনের কথা বললেন, এটি আপনি নিজেও আপনি দাবি করেন একজন ভুক্তভোগী, কারাগারে ছিলেন ইত্যাদি। সরকারের দিক থেকে কিন্তু, বা আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত নির্বাচনের আগে, 5ই জানুয়ারি নির্বাচনের আগে 2014, তার আগে যখন দীর্ঘ সময়ে অবরোধের রাজনীতি, হত্যা, সন্ত্রাস, বোমাবাজি ইত্যাদি রাজনীতি, যেটা সরকারের ভাষ্য, তখন বারে বারে দাবি করা হয়েছে যে তাদের পক্ষ থেকে যেই ছাড়গুলো দেওয়া হয়েছে বিএনপি সেই ছাড়গুলো নিতে ব্যর্থ হয়েছে, এবং সেই ইলেকশনে তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল কি ছিল না সেটার অ্যানালিসিসটাও এখনো শেষ হয়নি। আমি যদি উল্টো আপনাকে জিজ্ঞেস করি যে আপনার দলের নেতৃস্থানীয়দের সাথে আপনার অবশ্যই অবস্থানের একটা নিশ্চয়ই দূরত্ব তৈরি হয়েছে, না হলে আজকে কেন আমরা এই আলোচনা করছি, কিন্তু যেটি আপনার মূল বিষয় পররাষ্ট্র, যখন আপনি রাষ্ট্রদূত হিসেবে ছিলেন
2005 থেকে 2007, সেই সময় কিন্তু আপনি যেই ভাষাগুলো ব্যবহার করছেন, জনগণ হতাশ, জনগণ নতুন ধরনের রাজনীতি দেখতে চায়, তারই একটা কথা, মানে সেই ধরনের একটা অবস্থান থেকেই কিন্তু সেই 2006-এর যে ঘটনাটা ঘটলো, যেটি বাংলাদেশকে মানে গণতান্ত্রিক ধারা থেকে এক ধাক্কায় একটা অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। 2006-এর কোন ঘটনাটি? 1/11-এর ঘটনা, 2007-এ। ঠিক তার আগেই আপনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিল, এবং আমরা জানি যে এই পুরো বিষয়টাতে যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত বড় ধরনের ভূমিকা রেখেছিল। আপনি জাতিসংঘের সাথেও আপনার সম্পর্ক আছে, সেখানেও আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, জাতিসংঘেরও একটা অবস্থান ছিল। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশ, এবং সর্বশেষ আমাদের এই 5ই জানুয়ারি নির্বাচনের সময়, যেটা বিএনপির দিক থেকে ট্যাকটিক্যাল মিস্টেক অনেকে বলে থাকে, তার আগে যখন তারাঙ্ক আসলো, তার সঙ্গে আপনি বিএনপির পক্ষ থেকে কথাবার্তা বলেছেন, এই ঘটনাগুলোকে যদি আমরা দেখি, তাহলে কি এটা বলা যেতে পারে না যে এই আপনার বিষয়ে, পররাষ্ট্র বিষয়ে বিএনপিকে এবং দেশকে সঠিক পরামর্শ দিতে আপনি ব্যর্থ হয়েছেন? আমি এখানে যে কথাটি বলবো, আপনি ইতিহাস টানতে গিয়ে একটা জায়গায় থেমে গেছেন। ইতিহাস কিন্তু আরো দীর্ঘ। আমি এই দুটো ঘটনা খুব সাম্প্রতিক ইতিহাস বলে আপনাকে মনে করি, একটা মানে জড়িত। আপনার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য একটি পন্থা ছিল। সেখান থেকে এটা বাতিল করার থেকে সংকটটা আরো বেশি বেড়ে যায়। বাতিল তো অনেক পরে হলো, কিন্তু সেই সরকার ব্যবস্থা নিয়ে যেই কারিগরি যাকে বলে, নানাভাবে সেই সরকারকে ইনফ্লুয়েন্স করার, প্রভাবিত করার, সরকারকে গঠন করবে সেটিকে, সেই যে পুরো সেখানে আপনি যখন বলছেন যে পুরোটাই দেখতে হবে, তাহলে সেটাও তো দেখতে হবে যে একটা ব্যবস্থা আপাত দৃষ্টে ভালো ছিল, কিন্তু সেই ব্যবস্থাতে যখন নানা রকমের কি বলবো মেকানিজম করার একটা চেষ্টা করা হয়, তখন তো তাহলে সেই ব্যবস্থার কার্যকারিতা আর থাকে না। এখন আপনি যদি মাথা ব্যথা করতে বলে মাথা কেটে ফেলেছেন, তাহলে তো এটা কোনো সমাধান হলো না। সেটার ভিত্তিতে যদি কোনো ধরনের সংশোধনী প্রয়োজন ছিল, আলাপ আলোচনার মাধ্যমে করা যেত। সেটা আওয়ামী লীগ নির্বাচিত কি করেছে সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু তার আগে ওটা আগের ঘটনারই একটা মানে ফলপ্রসূ হিসেবে এই সেখানে বিএনপির অনড় অবস্থানও কি একটা বিষয় নয়? কারণ আমরা কিন্তু বরাবরই মিডিয়াতে, বিদেশে আমরা নিজেরাও সবসময় বলি যে আওয়ামী লীগের সেই সময়কার আন্দোলন ইত্যাদির কারণে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে আমরা 2007-এর জানুয়ারিতে ওই ঘটনাটা দেখলাম। কিন্তু উল্টো করে যদি বলি, ঠিক তার আগেই আপনি যেহেতু যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বাংলাদেশের পক্ষে, সেই জন্যই আপনার কাছে স্পেসিফিক্যালি আপনার ভূমিকার কথাই জানতে চাইছি যে কেন আমরা কূটনীতিকদের এত তৎপরতা দেখলাম এরকম একটি ব্যবস্থা আনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি, এবং আপনি কি ফিরে তাকিয়ে দেখেন, মনে করেন যে আপনি যেই অবস্থা নিয়েছিলেন সেটা সঠিক ছিল? অবশ্যই আমি অতীতের দিকে ফিরে তাকাই, তবে আমি ভবিষ্যতের দিকে আরো বেশি তাকাতে চাই। আমার যে কথা যে 2007 সালে যে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় একটি অধ্যায় এসেছিল, সামরিক বাহিনী দ্বারা চালিত একটি তথাকথিত বেসামরিক সরকার, এবং দেশি বিদেশি বহু সমর্থন পুষ্ট, সেটাও বোধহয় আমাদের, আমি দেশের কথাই বলছি, দেশের সমর্থন থেকে থাকলে খুব সাময়িক একটা সমর্থন ছিল, এটা বেশি দিন টেকেনি। তখন কিন্তু আমি তখন আমি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলাম, এবং আমি এপ্রিল মাসে আমার চাকরি, জানুয়ারিতে ঘটনাটা ঘটে, এপ্রিলে আমার মেয়াদ শেষ হয়ে যায়, ওই সময়টাই কিন্তু ঢাকার থেকে ওই তৎকালীন সেই মানে কলঙ্কিত সরকার আমাকে তারা নির্দেশ পাঠিয়েছিল যে শেখ হাসিনা, আওয়ামী লীগের তখন দলের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক বিরোধী দলের নেত্রী, তিনি ওয়াশিংটনে তখন অবস্থান করছিলেন, এবং দুদিন পরে তিনি ঢাকায় ফেরত আসার কথা ছিল। ঢাকার থেকে আমার নির্দেশ দেওয়া হয়েছিল যে ওনার পাসপোর্টটার জন্য আমি বাতিল করে দিই। আমি নীতিগতভাবে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, যে সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্ট বাতিল করা আমি করব না, এটা অনৈতিক, এবং এটা কি হয়তো মানে নিয়মের বাইরেও, এটা বেআইনিও একটা কাজ হতে পারে। তার জন্য কিন্তু আমাকে বহু মানে জবাবদিহিতা করতে বলা হয়েছিল। আর কিছু কোনো জবাবদিহিতা করিনি, আমি বলছি যে আমার একটা নৈতিক অবস্থান এখানে এবং একটি আইনি অবস্থান এখানে, যে একজন সাবেক প্রধানমন্ত্রীর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল আমি করবো না, করার ক্ষমতা আমার নাই। তো সেই বিষয়ে কিন্তু আমি নীতির ভিত্তিতে অবস্থান নিয়েছিলাম। তো সেই আওয়ামী লীগে যোগদান কোনো সম্ভাবনা আছে আপনার? আমার প্রশ্নই ওঠে না, আমি কোনো দলে যোগদান করবো না, আওয়ামী লীগ হোক, যে কোনো দলে হোক। আমি কোনো রাজনীতি থেকে অবসর যখন নিয়েছি, বলে রাজনীতি থেকে অবসর নিয়েছি, এটা কোনো দলের পক্ষে আমি কোনো বা দলের বিপক্ষে আমি কোনো অবস্থান নিইনি। আপনি
সেই সরকারকে একটি কলঙ্কিত সরকার বললেন, সেই অধ্যায়টিকে একটি কলঙ্কিত অধ্যায় বললেন। সাম্প্রতিক রাজনীতিতেও কিন্তু আমরা দেখছি, এবং একদম বর্তমানে যদি আমরা ফিরে আসি তাহলেও সেই বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত, আমি ঠিক বলবো না, যে তাদের উদ্যোগে, তাদের অতি উদ্যোগে, এবং সম্প্রতি যেহেতু নিরাপত্তার বিষয়টা এর সঙ্গে যুক্ত হয়েছে, আমরা অনেক ধরনের কর্মকাণ্ডের খবর পাচ্ছি, সব কিছু প্রকাশ্যে, কিছু অপ্রকাশ্যে। তো সেখানে এই যে একটা প্ল্যাটফর্ম, মানে একটা অল্টারনেটিভ তৈরি করা, এই দুই দলকে দিয়ে তো কিছু হবে না, নতুন কিছু একটা করা, এটা কিন্তু সেই 2007-2008-এ কিন্তু এই থিমটাই দেশে যত স্বল্প সময়ের জন্যই হোক কিছু লোককে তার সমর্থন জোগাড় করা সম্ভব, সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হলেও কিন্তু যারাই উদ্যোগটা নিয়েছিলেন, আমরা প্রায় শুনি তাদের কাছ থেকে যে ব্যর্থতার কারণ হলো তারা জিনিসটা ঠিক সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেননি, তারা সঠিকভাবে করতে পারেননি। আরো একবার এই ধরনের উদ্যোগ আসার একটা সম্ভাবনা আছে কি, আপনি কি দেখেন? আমি মনে করি না, এবং সেই ধরনের সম্ভাবনা হওয়াটা দেশের জন্য যে কল্যাণ হবে এটা আমিও। কিন্তু এই ধরনের সম্ভাবনা যদি তৈরি হয়, বিএনপি কি তাতে সমর্থন দেবে না? কারণ আওয়ামী লীগ দিনের পর দিন থেকে যাবে কিনা, এটা কাল্পনিক প্রশ্ন, হাইপোথেটিক্যাল সিচুয়েশন। কাল্পনিক ঠিক না, মানে যে আপনি যেটা বলেন ঘটনার ধারাবাহিকতায় গ্রাফ টানার মতো, মানে এরকম একটা পরিস্থিতি তো তৈরি হতে পারে। কথাটা হচ্ছে যে এটা তো ধরেন এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, কি হতে পারে না হতে পারে না। আমি সবসময় বলি আমাদের অঞ্চল থেকে আপনি তো কূটনীতিকদের সাথে সমানে বৈঠক করেছেন, যোগাযোগ রেখেছেন, এখনো আপনার সাথে খুব ভালো যোগাযোগ। সেই আলোচনার বিষয় কি শুধুমাত্র আগামী নির্বাচন নাকি? না, অবশ্যই না। আমার আলোচনার বিষয় আমার ব্যক্তিগত ব্যাপার, যে আমি শারীরিকভাবে অসুস্থ, আমি রাজনীতি সরে দাঁড়াতে হবে, এবং আমি কোনো স্ট্রেস নিতে পারবো না, কোনো শারীরিকভাবে কোনো ঝুঁকি নিতে পারবো না। সেই কারণে আমি মনে করি যে আমার এখন রাজনীতি সরে দাঁড়ানোটাই ভালো। সেটাই তাদের সঙ্গে আমি তাদেরকে শেয়ার করি, এবং আমার গতকালকের পরে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারাই আমাকে ইমেল পাঠিয়েছে, ফোন করেছে, সকলেই একই কথা বলছে, তোমার শরীরের যত্ন নাও, পরে কী হবে সেটা পরে দেখা যাবে। তো সেটাই হচ্ছে মূল বিষয়। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কতটুকু মেটাতে পারছে সেটা জনগণই বিচার করছে, এবং আগামীতেও করবে। জনগণের ওপর আস্থা আমার সম্পূর্ণ। জনগণ বাংলাদেশে কিন্তু বাংলাদেশের জনগণ রায় দিতে কোনোদিন ভুল করেনি, তবে রায় দেওয়ার সুযোগটা যখনই পেয়েছে তখন তারা সঠিক রায় দিয়েছে। তো রায় দেওয়ার সঠিক সুযোগটা করে দিতে হবে। এই জালিয়াতির নির্বাচন, কারচুপির নির্বাচন, পাতানো নির্বাচন, এসব ধরে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক যে তৃষ্ণা সেটা কিন্তু মেটানো যায় না। আরও কথা বাকি রয়ে গেল, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ৭১ সংযোগে। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ৭১ সংযোগে। আপনি ৫ই জানুয়ারি নির্বাচন নিয়ে বিএনপির যা অবস্থান সেটার কথাই বললেন, একে নানা রকম অভিধায় অভিহিত করলেন, কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ বা বর্তমান সরকার যে সাফল্যটি দাবি করছে, যে সেই ক্ষেত্রে বিএনপি যে অবস্থান নিয়েছিল তা মূলত দেশি এবং বিদেশি সবার কাছেই শেষ পর্যন্ত সেই অবস্থানটা টেকেনি, বরং সেই নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনের দিন পর্যন্ত, মানে নির্বাচনকে সরাসরি প্রতিহত করার চেষ্টা, যেটি জনগণের অধিকার নিয়ে আপনি এত বললেন, সেটিকে প্রতিহত করার এই চেষ্টার মাধ্যমে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েই অনেক প্রশ্ন উঠেছে। এখন এই যে বিএনপির তৎকালীন যে অবস্থান, সেটাতে আপনি খুব পরিপূর্ণভাবে জড়িত ছিলেন, এবং আপনি সেই অবস্থানকে তখন আমাদের কাছে তুলেও ধরেছেন, আপনি সেটার পুরোপুরিভাবে পক্ষ ছিলেন। তাহলে এই বিএনপির ওই সময়ের রাজনীতি এবং তার ধারাবাহিকতায় বর্তমান রাজনীতিতে আপনার ভূমিকাকে আপনি এখন কিভাবে দেখেন, ওই অবস্থানটাকে? আমার ভূমিকা যেটা দলের পক্ষেই সেই ভূমিকাটা ছিল, সেখানে ছিল যে সুস্থ গ্রহণযোগ্য রাজনীতি নির্বাচনের প্রয়োজনীয়তা বাংলাদেশে রয়েছে, সেই অবস্থান থেকে আমি এখনো সরে আসিনি। আমি সেই অবস্থানটাকে সম্পূর্ণভাবে ডিফেন্ড করি, কারণ গ্রহণযোগ্য নির্বাচন তো সকলেই চায়, আপনিও চান, আমিও চান, বাংলাদেশের সকল জনগণই একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণকারী, অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। এবং ৫ই জানুয়ারিতে অবশ্যই নির্বাচন, যে প্রক্রিয়া নির্বাচনটা হয়েছিল, যেভাবে নির্বাচনটা হয়েছিল, এটা গ্রহণযোগ্যতা পায়নি, দেশের মানুষের অন্তত সেই গ্রহণযোগ্যতা পায়নি। আমার কথা হচ্ছে যে আপনি আগামীতে কিভাবে এই সুস্থ রাজনীতি দেশে ফিরে আনবেন, সেই বিষয়ে বোধহয় সেই দিকে সকলের লক্ষ্য দেওয়াটা বোধহয় প্রয়োজনীয়তা রয়েছে। এখন
5ই জানুয়ারি 2014 সালে বিএনপি অংশ না নিয়ে ভুল করেছিল বা সেই সিদ্ধান্তটা ঠিক ছিল, আমার মনে হয় না এত অল্প সময়ের মধ্যে সেই মূল্যায়ন করার সময় এখন এসছে। একটি রাজনৈতিক ঘটনা, এটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া কি হবে এটা অনেক পরে বোঝা যায়, পরে বোঝা যাবে। এবং বিএনপি তো বিভিন্ন অন্যান্য সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করছে, সেটাও আমরা দেখছি। সুতরাং এই ধারাবাহিকতা নিশ্চয়ই সেটা সঠিক ছিল কি ভুল ছিল সেটা হয়তো অনেক পরে বোঝা যাবে। কারণ যে কোনো ঘটনায়, রাজনীতির ইতিহাসে যে কোনো একটি ঘটনা কিন্তু তাৎক্ষণিকভাবে মূল্যায়ন করা ঠিক। আপনার নিজের যে বিষয়টি, পররাষ্ট্র বিষয়ে বিএনপির পক্ষ হয়ে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখা, সেটির সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলা যেতে পারে আলাদা করে, কিন্তু রাজনীতিবিদ হিসেবে, পরিপূর্ণ রাজনীতিবিদ হিসেবে 7 বছর আপনার যে থাকলেন আপনি বিএনপিতে, সেখানেও তো আপনার একটা রাজনৈতিক শিকড় গড়তে আমরা দেখলাম না। কারণ সিলেট ভিত্তিক যে রাজনীতি, সেটি নিয়েও বিএনপির ভিতরে অনেক কথা আছে। মানে সেই ইলিয়াস আলী থেকে শুরু করে নানা রকম ভিতরের ফ্যাকশন, সেখানে আপনার ভূমিকা, আপনার বিতর্কিত ভূমিকা আপনি তৈরি করতে পারেননি আপনার রাজনৈতিক কনস্টিটুয়েন্সি, আপনার দলের ভেতরে। এই বিষয়গুলো আপনার এই সিদ্ধান্ত নেওয়াকে কতটা প্রভাবিত করেছে? আপনার অবস্থানই যদি না থাকে, আপনি দল থেকে বের হলেন কি হলেন না, তাতে বিএনপি রাজনীতি আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত? আমি মনে করি না যে আমার সিদ্ধান্তে বিএনপি রাজনীতি ক্ষতি হবে। বিএনপি অনেক বড় দল, বিশাল দল, জনসমর্থন তাদের বিশাল বড়, সমুদ্র সমান তাদের জনসমর্থন, সেখানে বিএনপি এগিয়ে যাবে। আমার কথা রয়েছে, আপনি সিলেটের কথাটা বললেন, নিশ্চয়ই আপনার স্মরণ আছে যে সিটি কর্পোরেশন ইলেকশনে কিন্তু বিএনপি জয়ী হয়েছিল সিলেটে, এবং সেই নির্বাচনে কিন্তু আমি সেখানে মুখ্য ভূমিকা রেখেছিলাম, প্রচার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। সেই তারা তো আজকে সবাই হতাশ, আজকের পত্রিকার খবর অনুযায়ী আপনাকে সেই সময় ব্যাংক করেছিল আপনার উপরে, আপনার সাথে। আপনি একদিকে বলছেন যে আমি শিকড় কাটতে পারিনি, আবার বলছেন তারা হতাশ। কথাটার মধ্যে কিন্তু সাংঘর্ষিকতা এসে যাচ্ছে, স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে। যদি শিকড় না কাটতে পারতো তাহলে হতাশাটা থাকতো না। শিকড় ছিল বলেই, শিকড় আছে বলে হতাশা। আপনি দাবি করছেন যে সেই আপনি যথেষ্ট পরিমাণে সিটি কর্পোরেশন নির্বাচনে, উপজেলা নির্বাচনে যেখানে আমি সক্রিয়ভাবে কাজ করতে পেরেছি, সফলতা তো অবশ্যই বয়ে এনেছি। সেখানে সিটি কর্পোরেশন ইলেকশনে আরিফুল হক চৌধুরী, যে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন, বিপুল ভোটে জয়ী হয়েছেন। সেখানে কিন্তু আওয়ামী লীগের সমর্থিত আগের যে সিটি কর্পোরেশনের মেয়র কামরান চৌধুরী সাহেব, উনিও কিন্তু যথেষ্ট জনপ্রিয় একজন ব্যক্তি। তা সত্ত্বেও কিন্তু আমরা জয়ী হয়েছিলাম। সেই নির্বাচনটা সম্পূর্ণভাবে আমি সেখানে মুখ্য ভূমিকা রেখেছিলাম। তো সেখানে আমার অবশ্যই একটা অবস্থান রয়েছে ইন দি সেন্স, সেটা আমার পৈতৃক ভূমি। আমি সিলেটের সঙ্গে সবসময়ই আমি সিলেটের লোকের কল্যাণের জন্য আমার কাজ করে যাব, অতীত কাজ করেছি। সেখানে আমার একটা টান থাকবে, কোনো দলের ভেতরে থাকি কি না থাকি সেটা ভিন্ন বিষয়। ব্যক্তি হিসাবে আমি সিলেটের প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ থাকবে, সবসময় রয়েছে, পণ্যভূমি সিলেট। এবং আমি মনে করি যে আমার কোনো দলের, বিশেষ করে বিএনপির ব্যাপারে আমার কোনো অভিযোগ কিন্তু কিছু নেই। আমি যে কথাটা বলে আসছি এবং সেই অবস্থানে আমি রয়েছি, সেখানে আমি থাকবো, যে সম্পূর্ণ শারীরিক কারণে কিন্তু আমি রাজনীতি থেকে সরে আসছি। এখানে আপনি আবার একটা সাংঘর্ষিক দাবি করছেন, একবার শারীরিক অবস্থার কথা বলছেন, আরেকবার আপনার পদত্যাগপত্র আপনি উল্লেখ করেছেন, এবং বিশেষ করে গণমাধ্যমকেও বারে বারে বলছেন যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যেভাবে রাজনীতি হচ্ছে, এবং তাতে আমি ধরে নিচ্ছি আপনি শুধু সরকারি দলের কথা বলছেন না, বিএনপির কথা বলছেন, সেখানকার রাজনীতি যেভাবে এখন হচ্ছে সেটার সাথেই আপনার একটা সমস্যা বা দূরত্ব তৈরি হয়েছে। না, আমার কিন্তু অবসর গ্রহণের পত্রে পরিষ্কার লেখা আছে স্বাস্থ্যগত কারণে আমি, কিন্তু সেটার ব্যাখ্যা দিতে গিয়ে আপনি রাজনৈতিক পরিস্থিতির কথা বেশি। না, আমি বলেছি যে মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের মূল্যবাদকে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রয়াস আমার থাকবে। সেটা রাজনীতি হতে পারে, রাজনীতি নাও হতে পারে। জামাতের সঙ্গে তাদের যে শুধু তো নৈকট্য নয়, একসঙ্গে রাজনীতি করার যে বিষয়টা, এটা কি আপনার মুক্তিযুদ্ধের মূল্যবোধ ভিত্তিক যে রাজনৈতিক দর্শন, তার সাথে সাংঘর্ষিক? জামাতকে নিয়ে রাজনীতি বাংলাদেশে কে করেনি? সেই নৈতিক অবস্থান কোনো দলের আছে বলে আমি মনে করি না। বিএনপি তো এত ঘনিষ্ঠ কি আর কোনো দল হতে পেরেছে? আমি এখানে বিষয়টা হচ্ছে আকারের পার্থক্য, প্রকারের পার্থক্য নয়। কিন্তু তাই কি প্রকার তো একই। আপনি যে দলটিকে আপনি মানেন না, যে দলের রাজনীতি মানেন না, তার সাথে যোগাপদী
রাজনীতি করাটা তো আমি মনে করি আপনি তো বললেন অতীতচারী না হয়ে ভবিষ্যতে যেহেতু আপনি অতীতে যাচ্ছেন, জামাত তো ইতিহাসের অতীতের সঙ্গে জামাতের তো রাজনীতি জড়িত, তো সেখানে কিন্তু যোগপদী রাজনীতি করেছে, আওয়ামী লীগ করেছে। বিএনপি হয়তো আকারটাকে আরো অনেক বেরিয়ে, অনেক মানে এগিয়ে নিয়ে গেছে, যে যোগ ভিত্তিক তার রাজনীতি। আপনি মনে করেন এটা একই ধরন, যে এখন আপনি মনে করছেন যে বিএনপি জামাত একই সঙ্গে, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চেয়ারপারসনের মুখেরও কথা আছে, এবং সর্বশেষ এখন এই মানবতা বিরোধী যে বিচার চলছে এবং তার যখন এক একটি করে রায় আসছে এবং তার যখন দণ্ডপ্রাপ্ত তারা হচ্ছেন, এই সময়ে দেখা যাচ্ছে যে জামাতের পক্ষে বিএনপি কতখানি আছে কি না তার নানা রকম বিচার হচ্ছে। এবং এটাও তো একটা তত্ত্ব আছে যে জামাত যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা নির্বাচন কমিশন থেকে যখন এসে গেল সেই সিদ্ধান্তটা, মূলত তখনই এক ধরনের একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বিএনপি যে কোনোভাবেই তারা নির্বাচনে যেতে পারবে না। তো জামাত আর বিএনপির এই সম্পর্ক, মানে অনেকে তো এও বলেন যে জামাতই বরং এখন বিএনপিকে গ্রাস করে ফেলেছে। বিএনপি নিজের যে আদর্শ, মুক্তিযোদ্ধাদের নিয়ে তৈরি যেই দল, সেই দল কোথায় এখন? আপনি কি মনে করেন? বিএনপির অবস্থান ঠিকই আছে। আমার যেটা কথা হচ্ছে যে জামাতের কারণে বিএনপি নির্বাচনে যায়নি, এটা আমি মোটেও মানতে রাজি না। আমি সম্পূর্ণভাবে জানি এবং আমি অবহিত আছি যে নির্বাচনের প্রক্রিয়া নিয়েই কিন্তু মূল বিষয়টা ছিল, এবং জাতিসংঘ যখন উদ্যোগ নিয়েছিল একটি সমঝোতার প্রচেষ্টায়, যখন অস্কার তারাঙ্কো দেশে এসেছিলেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসাবে, এবং আরো অনেক প্রচেষ্টার মতো, যেটা এবং সেখানে কিন্তু যে সংলাপের 3টি সংলাপের বৈঠক হয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে, জামাতের কেউ ছিল না, জাতীয় পার্টিরও কেউ ছিল না। সেখানে আওয়ামী লীগও জাতীয় পার্টির পক্ষে কথা বলেনি, বিএনপি জামাতের পক্ষে কথা বলেনি। মূল দুইটি দল যেটা, এবং সেটাই সবচেয়ে বড় কিন্তু একটা দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে, যে সংলাপ হতে হলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংলাপটা হওয়াটা আমি মনে করি সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে, কারণ এটাই মূলধারার দুইটি দল। তো সেখানে জামাতের কারণে বিএনপি নির্বাচনে যায়নি, এই কথা মানে আপনি জামাতের প্রভাব বিএনপির উপর কতখানি? আমরা তো বাইরে থেকে দেখে মনে করি প্রচুর। আদর্শিকভাবে জামাতের কোনো প্রভাব বিএনপির উপরে আমি আছে বলে জামাতকে ছাড়া বিএনপি রাজনীতি করার কথা চিন্তা করে? চিন্তা করবে না, কেন চিন্তা করবে? এবং বিএনপি কেন করতে পারবেও না? জামাতের রাজনীতি করবে। বিএনপির মধ্যে তো একটা বড় অংশ আছে যারা প্রকাশ্যেও অনেক সময় বলার চেষ্টা করেন যে জামাত একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, জামাতের সাথে বিএনপির সংস্কৃততা যদি সরানো যেত, তার বিএনপি যদি সরে আসতে পারতো, তাহলে বিএনপির জন্য ভালো হতো। ওনাদের সেই মতামতটা যদি নিজের ভেতরে রেখে দেন তারও তো ঠিক না, নিজের ভেতরে কেন? আমরা তো শুনছি ওনার তো দলের নীতি নির্ধারক বৈঠক যখন হয়, দলের নীতি নির্ধারক বৈঠকে কি এসব কথা বলার কোনো সুযোগ আছে? দল কি গণতান্ত্রিকভাবে চলে? বলা তো উচিত সকল দলের। এটা কিন্তু এই সকল দলের প্রশ্ন তো এখানে আসে না, আপনাকে আমি আসতে হবে, কারণ এই রাজনীতি পরিস্থিতি কিন্তু সার্বিকভাবে দেখতে হবে। একটি দলকে আলাদা দেখতে পারবে না। রাজনৈতিক কর্মকাণ্ড তো অন্য একটি দলকে শুধু তাদের মতো করে হবে না, তাই না? বিএনপি যদি অন্য দলের থেকে আরো ভালো হতে চায় তাহলে তো সেখানে আমি বিশ্বাস করি যে নীতি নির্ধারক বৈঠকে বা সেই ধরনের প্ল্যাটফর্মে বিএনপি যারা নেতৃস্থানীয় বা নীতি নির্ধারণের অবস্থানে যারা রয়েছেন, তারা এই কথাগুলো পরিষ্কার করে বলা উচিত, কোনটা আমাদের জন্য কাম্য, কোনটা দলের জন্য কাম্য, দলের আদর্শের কে সামনে রেখে আমরা সেইভাবে কাজ করতে পারবো। তারা যদি সেটা ওইখানে না বলেন, বাইরে এসে বলেন, লন্ডনে বসে দলের নীতি যদি নির্ধারণ হয় লন্ডনে বসে, তাহলে এখানকার নীতি নির্ধারণী বৈঠকে এসব কথা বলে কি কোনো লাভ আছে? দলের নীতি নির্ধারণ লন্ডনে হচ্ছে, এটা আপনি প্রমাণ কোথায় পেলেন? আমি প্রমাণ পাইনি, আমি জিজ্ঞেস করছি আপনাকে, সেটাই অনেকের প্রশ্ন। এখানে চেয়ারপারসনের সিদ্ধান্ত আমি যতটুকু উপলব্ধি করেছি, যে কয়দিন আমি বিএনপির সঙ্গে জড়িত ছিলাম, যে নীতি নির্ধারণ ঢাকাতেই হতো, দলের ভিতরে এখানেই হতো। সেখানে দলের ভাইস চেয়ারম্যান অবশ্যই পরামর্শ দিতে পারবে, কিন্তু সেই প্রাতিষ্ঠানিক একটা অবস্থানে আছেন, দলের একটা শীর্ষস্থানে উনি আছেন, এবং সেখান থেকে উনি অবশ্যই পরামর্শ দিতে পারেন, সুপারিশ দিতে পারেন, কোনো মতামত ব্যক্ত করতে পারেন, এবং সেই মতামত গ্রহণ করার অথবা সেই মতামতের বিরুদ্ধে কোনো মতামত দেওয়ারও বোধহয় অবস্থান একটা দলের আছে। সব পরামর্শ যে গৃহীত হয় সেটাও তো ঠিক না। তো সেখানে আমি মনে করি যে দলের ভিতরে এসব বিষয় স্পষ্টভাবে আলাপ হওয়া প্রয়োজন রয়েছে, এবং তাতেই কিন্তু
বাংলাদেশের রাজনীতিতে একটি সুস্থ অবস্থা। আপনার মতো সিনিয়র নেতারা যদি স্বাস্থ্যগত এবং অন্যান্য কারণে দল থেকে চলে যান বা তারা অকার্যকর হয়ে থাকেন বা তাদেরকে প্রকাশ্যে যদি দলের কর্মকাণ্ডে না দেখা যায়, তাহলে দলের এই নেতৃত্বের জায়গাটা কে নেবেন? কারণ আমরা যতদূর জানি বিএনপির আগামী নেতৃত্ব নির্ধারিত ইতিমধ্যে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কি দেশে এসে রাজনৈতিক যে সমস্ত সংকট, সমস্যা, মামলা, মোকদ্দমা যাই হোক, সেটা মুখোমুখি হবার কোনো সম্ভাবনা আপনি দেখেন অদূর ভবিষ্যতে? এখন তো চেয়ারপারসন স্বয়ং ওখানে অবস্থান করছেন। একটা বিষয় তো নিঃসন্দেহে যে বাংলাদেশের, এবং আমি সেটা নিজেই স্বীকার হয়েছি, যে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে আস্থা কিন্তু বাংলাদেশের জনগণের খুব একটা নেই। একবার না, একাধিকবার আমি সেটা নিজেই স্বীকার হয়েছি। তো সেই বিষয় তো সকলের মাথায় রাখতে হবে। রাজনীতি করতে গেলে কারাগারে দীর্ঘদিন থাকতে হয়েছে, কারাগারে যদি আপনি যদি সেটাকে ভয় পেলে তো রাজনীতি করা যায়। ভয়ের কথা না, এটা ভয়ের কথা না। আমাকে ঘর থেকে গ্রেফতার করা হয়েছে এবং পরের দিন কিন্তু পুলিশ তারা মাথা ইয়ে চালাচ্ছে কি মামলা দিবে আমার বিরুদ্ধে। সেইটা হচ্ছে কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারোই কোনো অস্বীকার করার সুযোগ নেই। এবং যখন রিমান্ডে নিয়ে যায় বা যখন আদালতে হাজির করে, এখন যেটা অবস্থা, আইনজীবীরা বলে যে আপনাকে যে কয়দিন রিমান্ড দিতে বলে হয়েছে সেই কয়দিন রিমান্ড দিয়ে দেন, আমরা কিছু বলবো না। তো সেখানে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করার অত্যন্ত একটা প্রয়োজনীয়তা রয়েছে। ব্যক্তিগত হিসাবে কে আসবে কি না আসবে, কে আসতে পারবে কি পারবে না, চিকিৎসার শারীরিক সুস্থতার বিষয় রয়েছে, সবকিছু চিন্তা ভাবনা করে শারীরিক সুস্থতা, তাই তো আমরা জানি উনি শারীরিক সুস্থতার কারণে তো ওনাকে বিদেশে গিয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন এখনো সেখানে। তো এই বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আপনারা কিন্তু ব্যক্তির উপরে বেশি ফোকাস করছেন, সার্বিক অবস্থার উপরে ফোকাসটা সেভাবে দিচ্ছেন না। এখানে সব বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। সেখানে আসলেই আমার মনে হয় বাংলাদেশের মানুষ যে ধরনের রাজনীতি দেখতে চায় সেটাই তারা পাবে, আমি বিশ্বাস করি। আর সর্বশেষ আপনার কাছে শুনতে চাবো যে আশার জায়গা একটা আপনি দেখছেন, আপনি বাংলাদেশের জনগণের উপর আস্থা রাখেন এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসের উপরও আস্থা রাখেন। আপনি বললেন জনগণ রায় দিতে ভুল করেনি। আমাদের অর্থনীতি এবং অন্যান্য সামাজিক সেক্টরগুলোতে অনেক উন্নতি হচ্ছে এবং সাধারণ মানুষ যেভাবে কথা বলে, আমরা মিডিয়াতেও অনেকভাবে বলি, এই দলের দলাদলি এবং রাজনৈতিক পরিস্থিতির কথা আপনি বললেন, এর কারণে আমরা এগিয়ে যেতে পারছি না। সুদূর ভবিষ্যতের কথা নয়, অদূর ভবিষ্যতে আপনি কি এই অবস্থান থেকে উন্নয়নের কোনো স্পষ্ট কোনো চিহ্ন দেখতে পান, নাকি আমরা এর মধ্যেই থাকব? আমি এই মুহূর্তে তেমন কোনো দৃশ্য আমি দেখছি না, তবে এটা হবে না সেটাও বলা ঠিক হবে না। আমি বললাম যে বারবার আমি শ্রীলঙ্কার এবং নেপাল, সাম্প্রতিককালে আমরা নেপালের অবস্থানও দেখছি, যে জাতীয় ঐক্য যদি গড়ে তোলা যায় তাহলে কিন্তু দেশের অবশ্যই কল্যাণ আসবে, সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আমি শ্রীলঙ্কায় একসময় মনে হয়েছে কোনো দিনই কোনো ধরনের মতৈক্য হবে না, তবে বিশাল একটি উদ্যোগ তারা নিয়েছে, নিজেরাই নিয়েছে। এবং আপনি মনে করেন বাংলাদেশেও এই ধরনের জাতীয় মতৈক্য হওয়া সম্ভব? আমরা মতৈক্যের ভিত্তিতে কিন্তু মুক্তিযুদ্ধ করেছিলাম। আমাদের ইতিহাসের সবচেয়ে গর্বের পর্ব সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ। সেখানে কিন্তু একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এবং সেই দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে, সেই ইতিহাস তো আমাদের সকলের জন্য রয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধের কাছে ফিরে যাওয়া বা তাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার মধ্যে একদম মুক্তিযুদ্ধের মূল্যবাদ যে কথাটা আমি বলি, সেটা কিন্তু সেখানে গণতন্ত্র হলো মুখ্য কথা এবং এটি নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি না দেওয়ার কারণেই কিন্তু আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধ করতে হয়েছিল। আমি মনে করি সেই বিষয়টা কিন্তু আবার আসছে, সেই নির্বাচন বলেন, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলেন, সুশাসনের কথা বলেন, আইনের শাসনের কথা বলেন, সেই সব হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সেই মূল্যবোধের দিকে তাকিয়েই কিন্তু সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এবং তার মধ্যেই আপনি ভবিষ্যতের আশা, আমি মনে করি তার মধ্যেই আমাদের ভবিষ্যৎ রয়েছে। শমশের মবিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের দিক থেকে নিশ্চয়ই আশা করি ৭১ টেলিভিশন এবং সামগ্রিকভাবে মিডিয়া আপনি থাকবেন, আপনার কথা আমরা শুনবো এবং আপনি রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা বলে থাকলেও রাজনৈতিক অঙ্গন থেকে সামগ্রিকভাবে আপনি আছেন আমাদের সঙ্গে, এটাই আশা করে আজকের মতো শেষ করছি। ৭১ সংযোগে দর্শকদের ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।